হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পরের পার্টটা, সেটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। আগের দিন আমরা কিন্তু স্ট্রাকচার অফ ফ্লাওয়ার এবং মাইক্রোস্পোরোজেনেসিস দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে পরাগরেণু কিভাবে তৈরি হয়, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। আজকে কিন্তু আমরা সেকেন্ড পার্টটা, সেখানে আমরা দেখব কি করে ডিম্বাণু তৈরি হচ্ছে বা ডিম্বাশয়ের মধ্যে কিভাবে কি ফাংশন হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখব। এই যে চ্যাপ্টারটা আমরা করছি সেটা কিন্তু ক্লাস 12 এর চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই চ্যাপ্টারটা আমাদের জেন পাস যে ইউজি এক্সাম, সেই এক্সামের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা আগের দিন মানে ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম যে জেন পাস ইউজির এক্সামের জন্য ক্লাস 11-এর চেয়ে ক্লাস 12-এর চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্স বেশি। তো সেই জন্যে আমরা কিন্তু ফার্স্ট 12-এর চ্যাপ্টার বেছে নিয়েছি এবং 12-এর চ্যাপ্টারগুলোর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আমরা ধরেছি সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। আমরা এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে থাকবো, শুধু তোমরা সাথে থেকো। আর আমি তোমাদের সবচেয়ে বেস্ট ডেটা দেওয়ার চেষ্টা করব। যদিও ডেটাগুলো ইংলিশে হবে, কিন্তু আমি তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে করব, যাতে করে তোমাদের সুবিধা হয়। ইংলিশ এবং বাংলায় দুরকমভাবেই তোমরা যাতে অ্যান্সার করতে পারো। ক্লিয়ার? চলো তাহলে আমরা শুরু করি আজকের ফার্স্ট। আমরা আজকে পড়বো হচ্ছে গর্ভকেশর চক্র। আগের দিন আমরা পুংকেশর চক্র টোটালটাই কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পড়বো গর্ভকেশর চক্র। তো এই গর্ভকেশর চক্র যেটাকে বলা হচ্ছে, গর্ভকেশর চক্র কি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বলা হচ্ছে। তাহলে গর্ভকেশর চক্রকে ইংরেজিতে বলা হচ্ছে গাইনোসিয়াম। গর্ভকেশরকে ইংরেজি বলা হয় গাইনোসিয়াম। এই গাইনোসিয়াম যদি কথাটা দেখি, তাহলে এই গাইনোসিয়াম হচ্ছে একটা ফিমেল পার্ট। গাইনোসিয়াম হচ্ছে একটা ফিমেল পার্ট। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে এই গাইনোসিয়াম যদি দেখি, তাহলে গাইনোসিয়াম আমি কি বললাম, গাইনোসিয়াম হচ্ছে ফ্লাওয়ারের ফিমেল পার্ট। ফিমেল পার্ট। এবার এই গাইনোসিয়াম সম্পর্কে যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে আমরা এই গাইনোসিয়ামকে কি বলছে, পুরোটাকে একসাথে আমরা পিস্টিলও বলতে পারি। তাহলে এই গাইনোসিয়ামকে কি বলতে পারি, আমরা পিস্টিল বলতে পারি। এই গাইনোসিয়ামের আর একটা নাম হচ্ছে পিস্টিল। তাহলে গাইনোসিয়াম যেটা ফিমেল পার্ট, সেটার আর একটা নাম হচ্ছে আমরা পিস্টিল বলি, পিস্টিল। এইবার এই পিস্টিল যদি দেখি, এই পিস্টিলের কয়েকটা পার্ট আছে, তো আমরা সেগুলো দেখব। পিস্টিলের যদি আমরা পার্টগুলো দেখি, পিস্টিল তিনটা পার্ট নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ওভারি, ফার্স্ট হচ্ছে ওভারি, সেকেন্ড স্টাইল, অ্যান্ড থার্ড হচ্ছে স্টিগমা। যদি এগুলো সম্পর্কে আরো ডিটেলসে যাই, তাহলে আমরা কি দেখব, এগুলো সম্পর্কে আরো ডিটেলসে গেলে আমরা দেখব স্টিগমা হচ্ছে সবচেয়ে ওপরের পার্ট, আপার পার্ট। এই স্টিগমাতে কি হচ্ছে, পোলেন গ্রেনগুলো বা পরাগ রেণুগুলো কি হচ্ছে, ল্যান্ডিং হয়। যখন আমরা পলিনেশন করবো, পরাগ সংযোগ করব, তখন আমরা দেখবো এই স্টিগমা বা গর্ভমুন্ডু যেটাকে বলা হয়, গর্ভমুন্ডুর উপরে পরাগ রেণুগুলো এসে কিন্তু পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্টিগমা গেল। স্টিগমার নিচের পরের পার্টটা, যেটা একটা টিউবের মতন স্ট্রাকচার, সেটাকে বলা হচ্ছে স্টাইল। স্টাইল কি বলেছে, স্টাইল হচ্ছে একটা টিউব লাইক স্ট্রাকচার, যার ভেতর দিয়ে কি হচ্ছে, যার ভেতর দিয়ে কি হচ্ছে, আমাদের পরাগ নালী যেটা বিস্তার লাভ করে। ঠিক আছে? তাহলে এটা কোথা থেকে আছে, এই স্টাইলটা স্টিগমা থেকে কোন অবধি আছে, ওভারি অবধি আছে। অ্যান্ড সবচেয়ে লাস্ট নিচে যদি আমরা দেখি, তাহলে বেসাল পার্ট, বেসালের যে নিচের দিকে যে ফোলা পার্ট, নিচের যে ফোলা পার্টটার নাম হচ্ছে ওভারি। ওভারি। তাহলে ওভারি কি হচ্ছে, একটা ভাল্জ বা ফোলা পার্ট, যেখানে মানে কোনটাকে ওভারি বলা হবে, যেটা আছে স্টাইলের পরের অংশটা, সেটা হচ্ছে ওভারি। ঠিক আছে? তাহলে স্টাইলের পরের অংশটা ফোলা পার্ট, বা আমাদের পিস্টিলের যে সবচেয়ে লাস্ট পার্ট যেটা ফোলা ভাল্জ আকারে থাকে, সেটা হচ্ছে ওভারি। আর এই ওভারিটা কি হচ্ছে, ফার্টিলাইজেশনের পরে কিসে ডেভেলপ হয়, ফ্রুটে ডেভেলপ হয়। আর এই ওভারির ভেতরে যে ওভামগুলো আছে, ওভারির ভেতরে যে ওভামগুলো আছে বা ওভিউল বলা হয়, এগুলোকে সিডে ডেভেলপ করে। সিডে ডেভেলপ করে মানে এগুলো হচ্ছে বীজ হয়। বীজ হয় ফার্টিলাইজেশনের পরে বা নিষেকের পরে বীজ হয়। আর আমাদের ওভারি হচ্ছে ফল হয়। ওভারি হচ্ছে ফল হয়। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে চলো একটু লাইনগুলো দেখে নিই। দ্য স্টিগমা সার্ভ অ্যাজ এ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম। তাহলে আমাদের স্টিগমা বা গর্ভমুণ্ড কি, ল্যান্ডিং
প্ল্যাটফর্ম নিয়ে বা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে, কার পোলেন গ্রেন সেখানে কিন্তু পড়ছে। সেকেন্ড যদি আমরা দেখি দ্য স্টাইল, এটা কিন্তু একটা এলোঙ্গেটেড, লম্বা, ন্যারো এবং কি হচ্ছে আমাদের সিলিন্ডার টাইপ, মানে ভেতরে ফাঁপা এরকম কোন অবধি থাকে, স্টিগমার বিনিতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, স্টিগমার নিচের দিকে থাকে এবং সবচেয়ে নিচে যে ফোলা অংশ থাকে সেটাকে বলা হচ্ছে আমাদের ওভারি। সেটাকে কি বলা হচ্ছে? ওভারি বলা হচ্ছে। তাহলে আশা করি যে এই স্লাইডটা বুঝতে পেরেছো সবাই, কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি নেক্সট ক্লাসে কিন্তু সেটা কমপ্লিট করার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো। চলো তার পরের স্লাইডটা দেখে নিই আমরা। নেক্সট চলে আসি আমরা। যদি নেক্সট চলে আসি তাহলে আমরা দেখব কি গাইনোসিয়াম যদি চলে আসি, তাহলে গাইনোসিয়ামের ক্ষেত্রে দ্য গাইনোসিয়াম মে কনসিস্ট অফ এ সিঙ্গেল পিস্টিল। তাহলে একটা ফুলের ক্ষেত্রে যে যদি আমরা দেখি পিস্টিল একটাই মাত্র আমাদের গর্ভকেশু চক্র আছে সিঙ্গেল, তাহলে সেটাকে বলা হয় মনোকার্পিলারি। মনোকার্পিলারি মানে কি, যে একটা ফুলে একটাই কিন্তু গর্ভকেশু চক্র থাকবে, তাহলে সেটাকে বলা হয় মনোকার্পিলারি। ঠিক আছে? আর যদি একের বেশি অনেকগুলো থাকে তাহলে সেটাকে বলবো মাল্টিকার্পিলারি। তাহলে একটা থাকলে মনোকার্পিলারি আর অনেকগুলো থাকলে মাল্টিকার্পিলারি। তাহলে তোমরা এখানে এই যে ছবিটা দেখছো, এটা কিন্তু অবভিয়াসলি কি হবে? মাল্টিকার্পিলারি। আচ্ছা, এবার চলে আসি যদি কোনো ফুলের দেখো আমরা পিস্টিল দেখলাম, পিস্টিল কি দেখলাম, যে পিস্টিলের ক্ষেত্রে এরকম মাথার দিকটা গর্ভমুণ্ড বলা হচ্ছে আর নিচের দিকটা ডিম্বাশয় বলা হচ্ছে, তাই তো? তাহলে কি বলছে, হোয়েন দেয়ার আর মোর দেন ওয়ান পিস্টিল মে ফিউজ টুগেদার, যদি একের বেশি অনেকগুলো পিস্টিল জয়েন্ট হয়ে থাকে তখনকার তাকে বলা হচ্ছে সিনকার্পাস। আর যদি পিস্টিলগুলো ফ্রি থাকে, ধরে নাও এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের মধ্যে দুটো আছে, এরকম দুটো আছে, এটা একটা আর এইটার একটা, দুটো আছে। তাহলে এইটাকে যদি ফ্রি থাকে তাহলে সেটাকে বলবো অ্যাপোকার্পাস, আর যদি দুটোকে মিক্সড হয়ে থাকতো তাহলে সেটাকে বলবো সিনকার্পাস। ক্লিয়ার? তাহলে এই স্লাইডে আমরা পড়লাম কি, মনোকার্পিলারি, যে ফ্লাওয়ারে একটাই পিস্টিল থাকে সেটা হচ্ছে মনোকার্পিলারি। ঠিক আছে? বা একটা সিঙ্গেল পিস্টিল নিয়ে গাইনোসিয়াম তৈরি হচ্ছে সেটা হচ্ছে মনোকার্পিলারি, যদি অনেকগুলো নিয়ে তৈরি হয় তাহলে সেটা হচ্ছে মাল্টিকার্পিলারি। আচ্ছা, এবার যদি এই মাল্টিকার্পিলারি ক্ষেত্রে যদি পিস্টিলগুলো ফিউজ হয়ে থাকে তখনকার সেটাকে সিনকার্পাস, আর যদি ফ্রি হয়ে থাকে, যদি ফিউজ না হয়, যুক্ত না হয়ে থাকে, আলাদা আলাদাভাবে থাকে, সেটাকে বলা হবে অ্যাপোকার্পাস। চলো এটার ছবি আমরা ক্লিয়ার ভাবে দেখে নিই। দেখো এখানে, এখানে ছবিতে দেওয়া আছে, এখানে দেখো এই ছবিতে দেওয়া আছে ফিউজ। ফিউজ মানে যুক্ত হয়ে থাকা। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? তাহলে এই আগের স্লাইডে দেখলাম, দেখো যদি ফিউজ হয়ে থাকে তাহলে সিনকার্পাস, আর যদি ফ্রি হয়ে থাকে অ্যাপোকার্পাস। তাহলে এইটা কি হবে? দেখো ফিউজ হয়ে আছে সবগুলো, তাহলে এটা কি হবে? এটা কিন্তু আমাদের সিনকার্পাস হবে। ঠিক আছে? আবার দেখো এইটা সবগুলো আলাদা আলাদা ভাবে আছে, সবগুলো, এইটা একটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, অ্যান্ড এটা 3 নম্বর, এটা আলাদা আলাদা কার্পেল আছে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাপোকার্পাস। তাহলে অ্যাপোকার্পাস যদি আমি লিখি, এরপর হচ্ছে ফ্রি, আর এটা হচ্ছে জয়েন্ট। জয়েন্ট। ক্লিয়ার এই অবধি? তাহলে অ্যাপোকার্পাস ক্লিয়ার, সিনকার্পাস ক্লিয়ার, তার মানে যুক্ত, আর হচ্ছে একটা হচ্ছে মুক্ত। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে যাই আমরা। এইবার চলে আসি, আমরা এতক্ষণ যে পড়লাম মনোকার্পিলারি, তারপর হচ্ছে মাল্টিকার্পিলারি, এগুলো কি জিনিস? মনোকার্পিলারি মানে কি, যদি কোনো একটা ফ্লাওয়ারে বা কোনো একটা গাইনোসিয়াম কেবলমাত্র একটা ফিস্টিল নিয়ে তৈরি হচ্ছে তাহলে সেটা হচ্ছে মনো। তাহলে দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, এইটা কিসের ছবি দেওয়া আছে? মনোকার্পিলারি। আচ্ছা, এইটা কিসের ছবি দেওয়া আছে? দেখো দুটো আছে এখানে, দুটো আছে, তাহলে এইটা কি হচ্ছে? মাল্টিকার্পিলারি। মাল্টি, তাহলে এটা হচ্ছে মাল্টি। এবার মাল্টিকার্পিলারি আবার টু টাইপ করলাম, একটা হচ্ছে সিনকার্পাস, একটা হচ্ছে অ্যাপোকার্পাস। যদি সিনকার্পাস দেখি, সিনকার্পাসের ক্ষেত্রে কি হচ্ছে? সিনকার্পাসের ক্ষেত্রে দুটো জয়েন্ট হয়ে আছে, আর অ্যাপোকার্পাসের ক্ষেত্রে দুটো ফ্রি আছে। দেখো এখানে দুটো ফ্রি, তাহলে এটা হচ্ছে অ্যাপো, আর এটা হচ্ছে সিনকার্পাস। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা নেক্সট স্লাইড। এবার চলে আসি মেগাস্পোরাঞ্জিয়াম। মেগাস্পোরাঞ্জিয়াম অ্যাকচুয়ালি কি? মেগাস্পোরাঞ্জিয়াম অ্যাকচুয়ালি কিছুই না, মেগাস্পোরাঞ্জিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে ওভিউল। মেগাস্পোরাঞ্জিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে ওভিউল। তো এবার এই যে মেগাস্পোরাঞ্জিয়াম বা ওভিউল, এটা কি জিনিস? বলছে যে একটা ওভারির ভেতরে, যদি এই যে দেখো এইটা হচ্ছে পুরোটা একটা ওভারি,
তাহলে এইটা হচ্ছে পুরোটা একটা ওভারি, এই পুরোটা একটা ওভারি। তাহলে আমি কি বললাম যে ডিম্বাশয় ফলে পরিণত হয়, তার মানে ওভারি কিসে পরিণত হচ্ছে? ওভারিটা ওভারিটা কি হচ্ছে? ফ্রুট হয়েছে। আচ্ছা, আর এটা কি ছিল তাহলে? ওভারি, ওভারি। আর ওভাম গুলো কি হয়েছে? ওভিউল বা ওভাম গুলো কিসে রূপান্তরিত হয়? ওভিউল গুলো বা সিডে রূপান্তরিত হয় বা বীজে রূপান্তরিত হয়। তাহলে ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। এইবার কথা হচ্ছে যে ওভারির ভেতরে যে ছোট, ছোট বা ডিম্বাশয়ের ভেতরে যে ছোট, ছোট ক্যাভিটি থাকে, ছোট, ছোট চেম্বার থাকে, সেগুলোকে বলা হয় লোকিউল। তাহলে দেখো, এইটা একটা চেম্বার, আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে এইটা একটা চেম্বার, এইটা একটা চেম্বার, আর এইটা একটা চেম্বার। তাহলে এই দুটো আবার প্লাস এখানে একটা চেম্বার। তাহলে ৩ টা চেম্বার আছে। তাহলে এখানে ৩ টা হচ্ছে কি বলা হচ্ছে? লোকিউল বলা হচ্ছে। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? লোকিউল বলা হচ্ছে। ৩ টাকে চেম্বার বলা হচ্ছে বা ৩ টা লোকিউল বলা হচ্ছে। এইবার একেকটা লোকিউলের ভেতরে যদি চলে আসি, বা একেকটা ওভারিয়ান ক্যাভিটির ভেতরে কি আছে? প্ল্যাসেন্টা থাকে। প্ল্যাসেন্টা কি জিনিস? প্ল্যাসেন্টা হচ্ছে, ধরে নাও এইটা একটা লোকিউল, এইটা একটা লোকিউল। এবার এই লোকিউলের ভেতরে এইরকম একটা পার্ট থাকে, আর এর মাথায় এইরকম একটা বীজ থাকে, এইরকম একটা বীজ থাকে। তাহলে এইটাকে বলা হচ্ছে প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা মানে কি? তাহলে হচ্ছে যেখানে ওভারির সাথে বীজগুলো যুক্ত হয়ে থাকছে, যে জায়গা থেকে ওভারির সাথে বীজগুলো যুক্ত হয়ে থাকছে, সেটাকে বলা হয় প্ল্যাসেন্টা। তাহলে কি হচ্ছে? দ্য প্ল্যাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি। তাহলে প্ল্যাসেন্টা কোথায় থাকছে? ওভারিয়ান ক্যাভিটি। তাহলে এখানে প্ল্যাসেন্টা বোঝাচ্ছে এই যে পার্টটা আছে যেখানে বীজগুলো যুক্ত হয়ে আছে, সেই জায়গাটা হচ্ছে প্ল্যাসেন্টা। আচ্ছা, এইবার যদি চলে যায়, তাহলে হচ্ছে কি বলছে? দ্য অ্যারাইজিং ফ্রম দ্য প্ল্যাসেন্টা ফ্রম দ্য মেগাস্পঞ্জিয়া কমনলি কল ওভিউল। তাহলে প্ল্যাসেন্টা থেকে যেটা বের হচ্ছে, যেটা মেগা স্পোরাঞ্জিয়াম বলা হচ্ছে। মেগা মানে বড়, স্পোরাঞ্জিয়াম মানে কি হচ্ছে? স্পোর। তাহলে কি বলা হচ্ছে? মেগা স্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে কি হচ্ছে? পরাগরেণু। আর মেগা স্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে ডিম্বাণু। তাহলে ওভারির লোকিউল থেকে বা চেম্বার থেকে বা প্ল্যাসেন্টা থেকে, ওভারির লোকিউলের প্ল্যাসেন্টা থেকে যেটা রিলিজ হচ্ছে, বা যেটা বড় বাল্বের মতন বা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম ফর্মেশন হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? ওভিউল বা ডিম্বাণু। কি বলা হচ্ছে? ডিম্বাণু। ডিম্বাণু। ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি চলে আসি যে কোনো কোনো ফলের ক্ষেত্রে একটাই ডিম্বাণু থাকতে পারে, আবার অনেকগুলো ডিম্বাণু থাকতে পারে। যদি এমন একটা ফল দেখি যার ক্ষেত্রে একটাই ডিম্বাণু, একটা ওভারির মধ্যে একটাই ডিম্বাণু, তাহলে সেটাকে বলতে পারি, আমরা বলতে পারি হোয়াইট, মানে হুইট বলতে গম, প্যাডি মানে ধান, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটাই ফলের ভিতরে একটাই বীজ হয়। তার মানে একটা ওভাম থেকে, একটা ওভাম থেকে, একটা মেগাস্পোরাঞ্জিয়াম থেকে, 1 মেগাস্পোরাঞ্জিয়াম থেকে, 1 মেগাস্পোরাঞ্জিয়াম থেকে একটাই কি হচ্ছে? সিড হয়। যদি এইরকম প্ল্যান দেখি, তাহলে একটা সিড হয় হচ্ছে প্যাডি, প্যাডি হুইট, হুইট। এরা হচ্ছে একটা ফলের ভিতরে একটাই বীজ হয়। আবার যদি এমন হয় যে কিছু, কিছু গাছের ক্ষেত্রে, কিছু, কিছু গাছের ক্ষেত্রে একটা ফলের ভিতরে অনেকগুলো বীজ হয়। তার মানে অনেকগুলো ওভাম ছিল। তাহলে ওদের অনেকগুলো কি ছিল? ওভাম ছিল। তাহলে এরকম যদি দেখি, তাহলে আমরা দেখব ওয়াটারমেলন, অর্কিডস, ঠিক আছে? এদের ক্ষেত্রে দেখবে অনেকগুলোই বীজ হয়। তার মানে অনেকগুলো ওভাম ছিল। তাহলে অনেকগুলো মেগাস্পোরাঞ্জিয়াম থেকে অনেকগুলো সিড ডেভেলপ করে। তাহলে এখানে আমরা পড়লাম লকিউল কি? একটা ডিম্বাশয়ের ভেতরে যে ছোট, ছোট চেম্বার থাকে, সেগুলোকে লকিউল বলা হচ্ছে। লকিউলের যে জায়গা থেকে ডিম্বাণুগুলো তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে প্ল্যাসেন্টা। এবার প্ল্যাসেন্টা কি হচ্ছে? ডিম্বাণুগুলোকে ধরে রাখছে। ঠিক আছে? আর কি করছে? পুষ্টি প্রদান করছে। এইরকম যদি কোনো ফ্লাওয়ারে বা কোনো ফ্রুটের ভেতরে বা কোনো ডিম্বাশয়ের ভেতরে একটাই ওভাম থাকে বা একটাই মেগাস্পোরাঞ্জিয়াম থাকে, তাহলে সেটা হচ্ছে একটাই বীজ হবে ফলের ভিতরে। আর যদি অনেকগুলো ওভিউল থাকে, তাহলে অনেকগুলো বীজ হবে। অনেকগুলো বীজযুক্ত একটা ফলের নাম কি? তাহলে ওয়াটারমেলন বলতে পারি, ঠিক আছে? যেটাকে বলা হয় তরমুজ, ঠিক আছে? অর্কিড, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি। তারপরে দেখে যাই, তারপরে কি আছে? তারপরে কি আছে যে এবার আমরা এখান থেকে ডিটেলস কিছু পড়বো। ফানিকেল কি, হিলিয়াম কি, এগুলো পড়বো। তাহলে আমি একটা ড্রয়িং করার চেষ্টা করছি। ধরে নাও এইটা একটা চেম্বার বা লকিউল। এইবার এই লকিউলের এখান থেকে প্ল্যাসেন্টা উঠেছে। এইটা প্ল্যাসেন্টা উঠেছে এখান থেকে।
আর প্লাস এখানে হচ্ছে আমাদের ওভাম বা সিড তৈরি হয়েছে, বীজ তৈরি হয়েছে। তাহলে দেখো, তাহলে ওভিউল ইজ এ স্মল স্ট্রাকচার অ্যাটাচ টু দ্য প্ল্যাসেন্টা বাই মিনস অফ স্টক। তাহলে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওভিউল, ওভিউল বা ডিম্বাণু, ডিম্বাণু। আর এই ডিম্বাণু যে জায়গা থেকে তৈরি হয়েছে এইটার নাম হচ্ছে প্ল্যাসেন্টা, এই জায়গাটার নাম হচ্ছে প্ল্যাসেন্টা বা অমোরা। এবার তাহলে অমোরা থেকে ডিম্বাণু পর্যন্ত যে স্টকের মতো জিনিস আছে বা একটা লাঠির মতো জিনিস আছে, সেটার নাম হচ্ছে ফানিকেল, ফানিকেল। ক্লিয়ার এ অবধি? তাহলে ওভাম কি জিনিস, প্ল্যাসেন্টা কি জিনিস, ফানিকেল কি জিনিস? ফানিকেল হচ্ছে একটা স্টক লাইক স্ট্রাকচার, একটা স্টক লাইক স্ট্রাকচার বা দণ্ডর মতো জিনিস, দণ্ডর মতো জিনিস। ক্লিয়ার? আচ্ছা, এবার ফানিকেলের পরে চলে যাই হিলিয়াম। বলছে ফানিকেলটা ওভামের যে জায়গাটায় যুক্ত, ফানিকেলটা ওভামের যে জায়গাটা যুক্ত, সেই জায়গাটাকে বলা হচ্ছে হিলিয়াম। কি বলা হচ্ছে? হিলিয়াম। তোমরা যদি ছোলা দেখো, ছোলার স্ট্রাকচার দেখো, ছোলা এরকম হয়। আর এখানে দেখবে একটা ছোট্ট ছিদ্র মতন থাকে, এই জায়গাটাকে কি বলা হচ্ছে? হিলিয়াম। হিলিয়াম। এই জায়গাটাতেই প্লাসেন্টা যুক্ত হয়েছিল। ক্লিয়ার? বা আমাদের ফানিকেল যুক্ত হয়েছিল। ক্লিয়ার অবধি? তাহলে ফানিকেল কি জিনিস? দ্য ওভিউল ইজ স্মল স্ট্রাকচার, তাহলে ডিম্বাণুগুলো ছোট ছোট স্ট্রাকচার অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা বাই মিনস অফ স্টক কল্ড ফানিকেল। তাহলে ফানিকেলের সাহায্যেই কি করছিল? ফানিকেলের সাহায্যে আমাদের ওভিউলগুলো প্ল্যাসেন্টার সাথে যুক্ত ছিল। নেক্সট যদি চলে যায়, দ্য বডি অফ ওভিউল ফিউজ ফানিক্যাল রিজন কল হিলিয়াম। তাহলে যে জায়গায় আমাদের ওভিউলগুলো মানে ডিম্বাণুগুলো ফানিক্যালের সাথে যুক্ত থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে হিলিয়াম। তাহলে হিলিয়াম জিনিসটা কি? হিলিয়াম আমি বলতে পারি ফানিক্যাল আর হচ্ছে আমাদের ওভিউলের জাংশন, এটা হচ্ছে ফানিক্যাল, এইটুকু হচ্ছে ফানিক্যাল। আর এই আমাদের ওভিউলের জাংশন হচ্ছে এইটুকু পার্ট, তাহলে এইটাকে বলা হচ্ছে হিলিয়াম। ক্লিয়ার এই অবধি? এবার যদি এই ড্রয়িং এ চলে আসি, দেখো এই ড্রয়িং এ চলে আসলে পরে এখানে আমাদের কি দেখবো? ফানিকেল। তাহলে এইটা হচ্ছে ফানিকেল, এই লম্বা যে পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে ফানিকেল। এবার তাহলে হিলিয়াম কোনটা? আমরা হিলিয়াম কোনটা বললাম? যেখানে ফানিকেলের সাথে আমাদের ডিম্বাণুটা যুক্ত হয়ে থাকছে, এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের, এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের হিলিয়াম। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা নেক্সট, চলে আসি, এবার চলে আসি ইন্টিগুমেন্ট। ইন্টিগুমেন্ট কি জিনিস? ইন্টিগুমেন্ট হচ্ছে এক একটা ওভিউলের, এক একটা ওভিউলের বাইরে যদি দেখি, তাহলে অনেকগুলো এরকম প্রোটেক্টেড লেয়ার থাকে। এক একটা ওভিউলের বাইরে অনেকগুলো প্রোটেক্টেড লেয়ার থাকে। এই প্রোটেক্টেড লেয়ারগুলোকে বলা হয় ইন্টিগুমেন্ট। তাহলে কি হচ্ছে? এইটা এক ধরনের এনভেলপ হিসাবে কাজ করে, মানে কভারিং হিসাবে কাজ করে, প্রোটেক্টেড করছে। কাকে প্রোটেক্ট করছে? এই যে এমব্রায়ো শ্যাক আছে, এই এমব্রায়ো শ্যাকটাকে প্রোটেক্ট করছে। ক্লিয়ার? এই এমব্রায়ো শ্যাকটাকে প্রোটেক্ট করছে কি? আমাদের ইন্টিগুমেন্ট। নেক্সট যদি চলে আসি, ইন্টিগুমেন্ট কি করছে? ইন্টিগুমেন্ট হচ্ছে এনসার্কেল দ্য নিউক্লিয়াস এক্সেপ্ট দ্য টিপ এরিয়া। দেখো এই ইন্টিগুমেন্ট, এই যে আমাদের এমব্রায়ো শ্যাক, এই এমব্রায়ো শ্যাকটাকে প্রোটেক্ট করছে, কিন্তু দেখো এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে যদি আমি একটা ড্রয়িং দেখি, তাহলে ধরে নাও এটা আমাদের একটা মেন পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে ধরে নাও একটা মেন পার্ট, এটার নাম হচ্ছে এমব্রায়ো শ্যাক। এবার এমব্রায়ো শ্যাকের বাইরের দিকে এরকম অনেকগুলো প্রোটেক্টেড লেয়ার আছে, এমব্রায়ো শ্যাকের বাইরের দিকে এরকম অনেকগুলো প্রোটেক্টেড লেয়ার আছে। সেই প্রোটেক্টেড লেয়ারগুলোকে বলা হচ্ছে ইন্টিগুমেন্ট। ইন্টিগুমেন্ট, ইন্টিগুমেন্ট। এবার এই ইন্টিগুমেন্ট আমরা বলছি ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা ইন্টিগুমেন্ট, এই উপরের দিকটাতে দেখো একটু ফাঁকা জায়গা আছে। তাহলে ইন্টিগুমেন্টের উপরে যে ফাঁকা জায়গা আছে, যেখানে দিয়ে কোনো ইন্টিগুমেন্ট থাকে না, যেখান দিয়ে এমব্রায়ো শাখার মধ্যে এন্টার করা যায়, সেই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? মাইক্রোপাইল। সেই জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। তাহলে এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আমাদের মাইক্রোপাইল। এই জায়গাটার নাম হচ্ছে আমাদের মাইক্রোপাইল। এই জায়গাটার নাম হচ্ছে আমাদের মাইক্রোপাইল। তাহলে আমরা এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে মাইক্রোপাইল। ঠিক আছে? এবার চলে আসি চ্যালাজাল রিজন। এই মাইক্রোপাইলের অপোজিটের যে জায়গাটা, অপোজিটের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় চ্যালাজাল রিজন। ক্লিয়ার? তাহলে মাইক্রোপাইলের অপোজিট যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হচ্ছে চ্যালাজাল রিজন। এবার চলে আসি এই মাইক্রোপাইল আর চ্যালাজেনের মাঝে যে অংশটা থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, কিন্তু সেখানে একটা নিউক্লিয়াস থাকে না। মাস অফ সেল কল দ্য
নিউক্লিয়াস। ক্লিয়ার? এই অবধি তাহলে ক্লিয়ার? তাহলে কি বললাম, মাইক্রোপাইল আর চালাজালের মাঝে যে এমব্রায়ো স্যাক থাকে বা এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে নিউসেলাস। এটাকে কি বলা হচ্ছে? নিউসেলাস। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে আসি নেক্সট পার্ট। সেল অফ নিউসেলাস হ্যাভ অ্যাবান্ডেন্ট রিজার্ভ ফুড। তাহলে এই নিউসেলাসের উপর কি হচ্ছে? রিজার্ভ ফুড থাকে, রিজার্ভ ফুড থাকে। ক্লিয়ার? তাহলে এর মধ্যে কি থাকে? শুধু সেলই থাকে না, এর মধ্যে কিন্তু রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালও থাকে। ক্লিয়ার? এর মধ্যে রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালও থাকে, কারণ যখন এই বীজ কি হচ্ছে আবার অঙ্কুরিত হবে, তার আগের কন্ডিশনে, মানে যখন বীজটা অঙ্কুরিত হয়নি, তখন এই রিজার্ভ ফুড থেকে কিন্তু আমাদের অঙ্কুরিত চারা গাছকে পুষ্টি প্রদান করবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পড়লাম ইন্টুগুমেন্ট। ইন্টুগুমেন্ট কি জিনিস? ইন্টুগুমেন্ট হচ্ছে আমাদের এমব্রায়ো শাকের বাইরে যে প্রোটেক্টেড লেয়ার থাকে, সেটাকে ইন্টুগুমেন্ট বলা হয়। এবার এমব্রায়ো শাকের বাইরে যে প্রোটেক্টেড লেয়ার থাকে, যেখানে একটু ফাঁকা জায়গা থাকে, যেখানে কোনো ইন্টিগুমেন্ট থাকে না, সেই জায়গাটাকে বলা হয় মাইক্রোপাইল রিজিয়ন। মাইক্রোপাইল রিজিয়নের অপোজিট ডিরেকশন, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল। আর তাহলে এই জায়গাটাকে বলা হবে চালাজাল। চালাজাল রিজিয়ন। ক্লিয়ার? আচ্ছা, এবার নিউসেলাস পড়লাম আমরা। এবার লাস্ট চলে আসি, লোকেটেড ইন দ্য নিউসেলাস ইজ দ্য এমব্রায়ো স্যাক অর ফিমেল গ্যামেটোফাইট। তাহলে এই যে এইটুকু পার্ট হচ্ছে ফিমেল গ্যামেটোসাইট বা ফিমেল গ্যামেটোফাইট, এইটাকে বলা হচ্ছে এমব্রায়ো স্যাক। তাহলে এমব্রায়ো স্যাক অর ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল ফিমেল গ্যামেটোফাইট এইটুকু। তাহলে ফিমেল গ্যামেটোফাইটকে নিয়েই এত সমস্ত বক্তব্য, ফিমেল গ্যামেটোফাইটকে নিয়েই সমস্ত বক্তব্য। ফিমেল গ্যামেটোফাইটের বাইরে থাকে নিউসেলাস, নিউসেলাসের বাইরে থাকে ইন্টিগুমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এইবার চলে আসি, অ্যান ওভিউল জেনারেলি হ্যাজ এ সিঙ্গেল এমব্রায়ো স্যাক ফর্ম মেগাস্পোর। তাহলে একটা ওভিউলের ক্ষেত্রে একটা এমব্রায়ো স্যাক থাকে, যেটাকে মেগাস্পোর বলে হিসাব করা হয়। ক্লিয়ার? এ অবধি? তারপরে চলে যাই আমরা মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস কথাটার অর্থ কি? মেগাস্পোরোজেনেসিস হচ্ছে একটা প্রসেস। মেগাস্পোরোজেনেসিস একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, মেগাস্পোর মাদার সেল থেকে কি তৈরি হয়? মেগাস্পোর তৈরি হয়। মেগাস্পোর তৈরি হয়। তাহলে মেগাস্পোর মাদার সেল থেকে যে প্রসেসের মাধ্যমে মেগাস্পোর বা ফিমেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। ক্লিয়ার? এবার চলে আসি মেগাস্পোরোজেনেসিস। ক্লিয়ার? এবার চলে আসি, ওভিউল জেনারেলি ডিফারেন্সিয়েটেড এ সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল ইন দ্য মাইক্রোপাইল রিজিয়ন অফ এ নিউক্লিয়াস। তাহলে দেখো, এই যে আমাদের ছবিটা দেওয়া আছে, এই ছবিটার মধ্যে এই জায়গাটা আছে মেগাস্পোর মাদার সেল, এই জায়গাটায় মেগাস্পোর মাদার সেল আছে। এই জায়গাটা থেকেই কি তৈরি হচ্ছে? আমাদের ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে। ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে এই জায়গা থেকে, আমাদের কি তৈরি হবে? ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা, তাহলে এটাই বলা আছে ওভিউল জেনারেলি ডিফারেন্সিয়েটেড এ সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এই মেগাস্পোর মাদার সেল কিন্তু অলওয়েজ 2n হয়, ডিপ্লয়েড হয়। মেগাস্পোর মাদার সেল কিন্তু ডিপ্লয়েড হয়। আর যেটা ফিমেল গ্যামেটোফাইট এটা কিন্তু এন হয়। ফিমেল গ্যামেটোফাইট অলওয়েজ এন হবে। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা, এবার তারপরের প্রসিডিওর কি হচ্ছে, এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই জায়গাটা একটু কনফিউজ হয়ে যায়। তো এই যে আমাদের মেগাস্পোর মাদার সেল, এটা কিন্তু একটা বড় রকমের সেল। মেগাস্পোর মাদার সেল এটা একটা বড় রকমের সেল। এর মধ্যে কিন্তু একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে। এটা হচ্ছে নিউক্লিয়াস। ওয়েট, ওকে। তাহলে এটা কি বলছিলাম? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। কার? মেগাস্পোর মাদার সেলের নিউক্লিয়াস। আর এটা হচ্ছে মেগাস্পোর মাদার সেল। তাহলে মেগাস্পোরের মাদার সেলে একটা নিউক্লিয়াস আছে। কিরকম? প্রমিনেন্ট নিউক্লিয়াস আছে। আর কি আছে? ডেন্স সাইটোপ্লাজম।
সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম আছে। আচ্ছা, এইবার এই মেগাস্পোর মাদার সেল কিন্তু আমি একটু আগেই বললাম মেগাস্পোর মাদার সেল অলওয়েজ টুয়েন। এবার আমরা জানি যে যেকোনো জনন মাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে জনন কোষ উৎপন্ন হয়, মানে মেগাস্পোর উৎপন্ন হবে। তাহলে মেগাস্পোর মাদার সেল থেকে মিয়োসিস হবে, মিয়োসিস হবে। যদি মিয়োসিস হয় তাহলে কি তৈরি হবে? মেগাস্পোর, মেগাস্পোর। তাহলে মেগাস্পোর হচ্ছে এন। মেগাস্পোরটা মানে কি? মেগাস্পোর মানে ফিমেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট, টোফাইট। ক্লিয়ার? তাহলে এইবার এই মিয়োসিসের ফলে আর আমরা এটাও জানি যে যখন মিয়োসিস হবে, মিয়োসিসের ফলে কিন্তু ৪ টা অপত্য সেল তৈরি হবে বা অপত্য কোষ তৈরি হবে। তাহলে মেগাস্পোর মাদার সেল বা জনন মাতৃকোষ, ঠিক আছে? জনন মাতৃকোষ থেকে ৪ টা অপত্য কোষ তৈরি হবে। সেগুলো কি হচ্ছে? ফিমেল গ্যামেটোফাইট, ঠিক আছে? বা সেগুলোকে এই ৪ টা মেগাস্পোরও বলা যেতে পারে। তাহলে কি হচ্ছে? মেগাস্পোর মাদার সেল থেকে মিয়োসিস বিভাজনের ফলে ৪ টা অপত্য কোষ তৈরি হবে। তারপরে চলে যাই, এইবার ৪ টা অপত্য কোষ তৈরি হলে পারে ৪ টা, ধরে নাও এখানে ৪ টা সেই অপত্য কোষ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে ড্রয়িংটা দেওয়া আছে। ধরে নাও এখানে ৪ টা অপত্য কোষ তৈরি হয়েছে। এটা ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, এই ৪ নম্বর। ৪ টা অপত্য কোষের মধ্যে এই ৩ টা অপত্য কোষ কি হচ্ছে? ডিজেনারেট করে যাবে, নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? কারণ এগুলো কোনো ফাংশন করতে পারবে না। বাদবাকি এই ৪ নম্বরটা কেবলমাত্র ফাংশনাল। তাহলে তখন এই ৪ নম্বরটাকে বলা হচ্ছে যেটা কাজে লাগলো বা যেটা বাদবাকি বেঁচে থাকলো, সেইটাকে কি বলা হচ্ছে? সেইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে মেগাস্পোর, মেগাস্পোর। তাহলে কি বললাম? আমরা মেগাস্পোর মাদার সেল থেকে কয়টা অপত্য কোষ তৈরি হলো? ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা অপত্য কোষ তৈরি হলো। মেগাস্পোর মাদার সেল কি ছিল? 2n ছিল। বাদবাকি মিয়োসিস বিভাজনে যেন ৪ টা অপত্য কোষ তৈরি হলো, ৪ টাই কিন্তু n তৈরি হলো। এবার ৪ টার মধ্যে কি হচ্ছে? ৩ টা ডিজেনারেট করে গেল, নষ্ট হয়ে গেল, একটা থেকে গেল। এটাকে বলা হচ্ছে মেগাস্পোর, মেগাস্পোর বলা হচ্ছে। তাহলে একটাই থাকলো যেটাকে বলা হচ্ছে মেগাস্পোর। আর এই মেগাস্পোরটাই কিন্তু পরবর্তীকালে ফিমেল গ্যামেটোফাইটে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? যেটা এমব্রায়ো স্যাক বলা হচ্ছে। ক্লিয়ার? এবার দিস মেথড, এই যে প্রসেসটা হচ্ছে, এমব্রায়ো স্যাকের ফর্মেশন হচ্ছে, তাহলে সেখানে কেবলমাত্র একটাই কি হচ্ছে আমাদের? একটাই মেগাস্পোর থাকছে। তাহলে সেই জন্য একে বলা হচ্ছে মনোস্পোরিক ডেভেলপমেন্টও বলা যেতে পারে। সেটাকে কি বলা হচ্ছে? মনোস্পোরিক ডেভেলপমেন্টও বলা যেতে পারে। ক্লিয়ার? এবার চলে আসি যে এই যে ৩টা নষ্ট হয়ে গেল, একটা বেঁচে থাকলো, যেটাকে আমরা মেগাস্পোর বলছি, সেইটা কি করবে এবার? সেইটা ফার্স্টে, সেই মেগাস্পোরটা যেটা ছিল সেটা ফার্স্টে বিভাজন করবে, ডিভিশন করবে। কি? মাইটোটিক, মাইটোটিক ডিভিশন করবে। মাইটোটিক ডিভিশন করার ফলে কি হচ্ছে? একটা থেকে, দেখো একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস ছিল, একটা থেকে দুটো তৈরি হলো। এবার দুটো থেকে সেকেন্ড আবার মাইটোটিক ডিভিশন করবে, দুটো থেকে ৪ টা। আবার থার্ড মাইটোটিক ডিভিশন করবে, ৪ টা থেকে ৮ টা কিন্তু নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, দ্য নিউক্লিয়াস অফ ফাংশনাল মেগাস্পোর, ফাংশনাল বলতে যেটা থাকলো, ৪ টার মধ্যে যেটা থাকলো সেটা হচ্ছে ফাংশনাল, ডিভাইডেড মাইটোটিক্যালি টু ফর্ম টু নিউক্লিয়াস উইথ মুভ টু দ্য অপোজিট পোল, এবং দু সাইডে চলে গেল এবং দুটো নিউক্লিয়াস তৈরি করলো। এবার দুটো, সেই নিউক্লিয়াস আবার কি হচ্ছে? দুটো থেকে ৪ টা এবং ৪ টা থেকে ৮ টা নিউক্লিয়াস তৈরি করলো কিন্তু নিউক্লিয়েটেড স্টেজ অফ দ্য, আর এই টোটালটার নাম কি? এমব্রায়ো স্যাক। এবার যখনই ৮ টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, তার মানে দুটো পাশে দেখো, এই পাশে ৪ টা, এই পাশে ৪ টা, ৮ টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তাই তো? এবার এই ৮ টা নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা দেখি কিভাবে কাজ করবে, তাহলে এইবার এই ৮ টা নিউক্লিয়াস যুক্ত যে যে জায়গাটা, সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? এমব্রায়ো স্যাক। আর এটাই কিন্তু ফিমেল গ্যামেটোফাইট, এটাই কিন্তু ফিমেল গ্যামেটোফাইট। ক্লিয়ার? এবার এই ৮ টা নিউক্লিয়াস সাজিয়ে যাবে। ধরে নাও এই ৮ টা নিউক্লিয়াসের মধ্যে আমি এরকম ভাবে দেখাচ্ছি, ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা। ৪ টা নিউক্লিয়াস এদিকেও ১ টা, ২ টো, ৩ টে, ৪ টা। এবার ৪ টার মধ্যে ৪ টা, ৪ টা, ৮ টার মধ্যে উপরের দিকে ৩ টা থেকে গেল, ৩ টা থেকে গেল, নিচের দিকেও ৩ টা থেকে গেল। আর দুটো মাঝের দিকে এসে ফিউজ হয়ে গেল। এরকম ভাবে হচ্ছে। তাহলে এই উপরে ৩ টা, নিচে ৩ টা, এবার এই নিচের ৩ টাকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল বলা হচ্ছে।
আর উপরের দুটোকে বলা হচ্ছে সাইনার্জি সেল, আর একটা হচ্ছে এগ সেল। কিরকম আমরা তার পরের ছবিতে আমরা দেখবো, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখি তার পরের ছবিটা। দেখো, 6 সেল অফ 8 নিউক্লিয়াস, 6টা কোষ দুটো কর্নারে থেকে গেল, 6টা কোষ উপরে 3টা নিচে 3টা, আর যে দুটো থেকে গেল রিমেনিং, ওই দুটো নিউক্লিয়াস কিন্তু বা দুটো কোষ কিন্তু মিডলে চলে আসলো। এইবার এই দুটো নিউক্লিয়াস কি হচ্ছে, নাম হচ্ছে পোলার নিউক্লিয়াস, আর যেটা তৈরি করলো সেটা হচ্ছে সেন্ট্রাল সেল তৈরি করলো। ক্লিয়ার? তাহলে দুটো নিউক্লিয়াস মিলে তাহলে এইটা তৈরি হয়ে গেল 2N। এবার চলে আসি বাদ বাকি 6টার গল্প। যে 3টা চ্যালাজাল এন্ডে থেকে গেল, চ্যালাজাল এন্ড কোনটা, যেদিকে মাইক্রোফাইল রিজিয়ন থাকে না সেটাকে বলা হয় চ্যালাজাল রিজিয়ন। তাহলে সেই চ্যালাজাল রিজিয়নে যে 3টা কোষ চলে গেল সেই 3টাকে বলা হয় অ্যান্টিপোডাল সেল। আর যেগুলো মাইক্রোফাইলের রিজিয়নে চলে আসলো যে 3টা কোষ, সেই 3টা কোষের কি হচ্ছে নাম, দুটো হচ্ছে সাইনার্জিড কোষ, ঠিক আছে, আর একটা হচ্ছে মেন এগ, এইটা হচ্ছে মেন বা এইটা হচ্ছে এন। এইবার এই যে সাইনার্জিড সেলের মধ্যে এই জায়গাটা, এইখানে কি হচ্ছে ফিলিফর্ম অ্যাপারটাস থাকে। এই ফিলিফর্ম অ্যাপারটাস কি করে, পরাগ নালীকে ডিম্বাণুর দিকে, মানে এগ বলতে এটা কিন্তু ডিম্বাণু এই ডিম্বাণুর দিকে আসতে সাহায্য করে। তাহলে পরাগ নালীকে ডিম্বাণুর দিকে আসতে সাহায্য করে ফিলিফর্ম অ্যাপারটাস, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যখনই ডিম্বাণুর দিকে পরাগ নালীটি আসবে, তখনই কি হচ্ছে, পুংকেশরের পরাগধানীর মধ্যে যে পরাগ রেণু ছিল, পরাগ রেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা কিন্তু ডিম্বাণুর সাথে যুক্ত হবে। তাহলে চলো দেখে নিই। দ্য রিমেনিং টু নিউক্লিয়াস কল পোলার নিউক্লিয়াই আর সিচুয়েটেড ইন দ্য বিলো অফ দ্য এগ অ্যাপারটাস ইন দ্য লার্জ সেন্টার সেল। তাহলে কি তৈরি করলো, সেন্টার সেল তৈরি করলো। তারপরে চলে যাই, এবার চলো, এইবার দেখো কি বলেছে, দেয়ার ইজ এ ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন অফ সেল উইদিন দ্য এমব্রায়ো স্যাক, 3 সেল আর গ্রুপ টুগেদার অ্যান্ড মাইক্রোপাইলার রিজিয়ন। তাহলে মাইক্রোপাইলার রিজিয়নে 3টা সেল থেকে গেল। তাহলে এটা হচ্ছে মাইক্রোপাইলার রিজিয়ন, যে দিকটাতে ছিদ্র ছিল, যে দিকটাতে আমাদের কোনো কি ছিল না, আমাদের কি ছিল না, আমাদের সেই প্রোটেক্টেড লেয়ারটা ছিল না, আমাদের সেই প্রোটেক্টেড লেয়ারগুলো ছিল না। তাহলে যেই জায়গাগুলোতে প্রোটেক্টেড লেয়ারগুলো ছিল না, সেই জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল এন্ড। সেখান দিয়ে আমাদের পরাগ নালীটা প্রবেশ করতে পারবে। আচ্ছা, এবার চলে আসি সেই জায়গাটায় কি বলছে, দ্য 3 সেল আর গ্রুপ টুগেদার অ্যান্ড দ্য মাইক্রোপাইল রিজিয়ন। আর এই 3টা সেলকে একসাথে বলা হবে এগ অ্যাপারটাস। এই 3টা সেলকে, তাহলে এখানে যে 3টা সেল আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, অ্যান্ড এটা 3 নম্বর। তাহলে এখানে যে 3টা সেল আছে, এই 3টা সেলকে নিলে বলা হবে এগ অ্যাপারটাস, ঠিক আছে? এবার এই 3টা সেল কি কি, তাহলে এই 3টা সেলের মধ্যে দুটো হচ্ছে সাইনার্জি সেল, আর একটা হচ্ছে আমাদের এগ, ঠিক আছে? এবার চলে আসি, এবার এই সাইনার্জি সেলের মধ্যে স্পেশাল টাইপের সেলুলার থিকেনিং থাকে, যেটাকে বলা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারটাস। সেটা কি করছে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে কিসের, গাইড করার জন্য পোলেন টিউব, মানে পরাগ নালীগুলোকে গাইড করার জন্য কোন দিকে প্রবেশ করতে পারবে সেটাকে কি করছে, একটা গাইডেন্স প্রোভাইড করছে। এবার চলে আসি বাদ বাকি যে 3টা কোষ আমাদের চ্যালাজাল রিজিয়নে ছিল, সেই 3টা কোষকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, সেই 3টা কোষকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল। আর মাঝে যে সেন্ট্রাল নিউক্লিয়াস ছিল, সেখানে দুটো পোলার নিউক্লিয়াস ছিল। তাহলে আমাদের এখানে দেখো 3টা 6টা আর 2 8টা, তাহলে টোটাল এখানে 8টা নিউক্লিয়াস, বাট 7টা সেল ফর্মেশন হচ্ছে। সেই জন্যই বলা হচ্ছে এখানে যে একটা এমব্রায়ো শাকের মধ্যে 8টা নিউক্লিয়াস আর 7টা সেল থাকছে বা কোষ থাকছে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের আজকের একটা গর্ভকেশর চক্রের গঠন। সেখানে আমরা গর্ভকেশর চক্রটা দেখলাম কি কি নিয়ে তৈরি হচ্ছে, এবং সেই গর্ভকেশরের মধ্যে আমাদের ওভারি দেখলাম, মানে ডিম্বাশয় দেখলাম, এবং ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু দেখলাম, এবং ডিম্বাণুর মধ্যে ওখানে আমরা দেখলাম কতগুলো সেল আছে, কতগুলো নিউক্লিয়াস আছে, কোনটা কি কাজ করে, এই সমস্ত দেখলাম। আমরা পরের দিন আলোচনা করব হচ্ছে কি হচ্ছে পলিনেশন বা আমাদের পরাগযোগ, ঠিক আছে? পরের ক্লাসে আমরা এটা আলোচনা করব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশন আসে। আর যত বড় বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এটা থেকে বেনিফিট পায়। আর এই যে চ্যাপ্টারটা বা এই যে আমরা ক্লাসগুলো আলোচনা করছি, সেটা কিন্তু অনলি ফর জেন পাসের জন্য না, ঠিক আছে? জেন পাসের সাথে সাথে এটা নিটেরও সিলেবাস, প্লাস হায়ার সেকেন্ডারি 12-এরও সিলেবাস, ঠিক আছে? সো তোমরা এটা ভালো করে পড়ো, ঠিক আছে? যদিও ডেটাগুলো ইংলিশ, কিন্তু আমি তোমাদের বেটারভাবে বোঝানোর চেষ্টা করলাম বেঙ্গলিতে, ঠিক আছে? চলো, আজকের মতো টাটা, বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের দিন দেখা হচ্ছে।